সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি ফিনান্স ও ব্যাংকিংয়ে তোমাদের একাদশ অধ্যায়ে ব্যাংকের আমানত একটি ক্লাস দেব বা আলোচনা করব তোমাদের সঙ্গে। ব্যাংকের আমানত। তোমরা জানো ব্যাংকের আমানত হচ্ছে ব্যাংকের তহবিলের উৎস। ব্যাংকের আমানত যদি না থাকে বা উৎস যদি না থাকে তাহলে কিন্তু ব্যাংক ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হয় না। এই জন্যে ব্যাংকে যত প্রকার মূলধন সংগ্রহ করা প্রয়োজন ততটুকু তাকে সংগ্রহ করে তারপর ব্যাংকের কার্যাবলী পরিচালনা করতে হয়। ব্যাংকের ব্যবস্থায় আমরা আগেই জেনেছি যে ব্যাংকের আমানত গ্রহণ হয় গ্রাহকের সঞ্চয়কৃত অর্থ থাকে, অলসভাবে তাদের কাছে জমা থাকে, সেটা ব্যাংক বিভিন্ন সঞ্চয় হিসাবের মাধ্যমে সংগ্রহ করে এবং করে সেটাই ব্যাংকে আমানত বা তহবিলের উৎস হিসেবে কাজে লাগে। ব্যাংক এটি সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে তোমাদের সঙ্গে আলোচনা করি যে ব্যাংক হিসাব। এর আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এটি আলোচনা করেছিলাম। এটা প্রথমে ছিল চলতি হিসাব। চলতি হিসাব। 2 ছিল সঞ্চয়ী হিসাব। 3 স্থায়ী হিসাব। এগুলো আরেকটু তোমাদের সঙ্গে সংক্ষেপে আমি আলোচনা করি। চলতি হিসাব হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। চলতি হিসাবটা আমাদের চলতি হিসাবটা ব্যাংকের অ্যাকাউন্টে যখন আমরা রাখি যতবার খুশি ততবার আমরা এই টাকাটা রাখতে পারবো সপ্তাহে, এবং যতবার খুশি ততবারই উত্তোলন করতে পারবো। এই চলতি হিসাবের টাকাটা, চলতি হিসাবে যেটা কারেন্ট অ্যাকাউন্ট। সঞ্চয়ী হিসাবে হচ্ছে আমি যতবার খুশি ততবার টাকা জমা রাখতে পারবো, কিন্তু আমি যতবার ইচ্ছা ততবার টাকা উত্তোলন করতে পারবো না। এর জন্য সপ্তাহে 2 বার আমি টাকাটা তুলতে পারবো। স্থায়ী হিসাব যেটা ফিক্সড ডিপোজিট, যেটা এটা আমি বলেছিলাম এটা 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর মেয়াদি হতে পারে, এবং এটা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে উত্তোলন করতে হবে। যদি তার আগে তুমি উত্তোলন করো তাহলে এর যে মুনাফাটা সেটা পাওয়া যাবে না। এরপর তোমাদের ব্যাংক হিসাব, যেটা ব্যাংক হিসাবটা খোলার পদ্ধতি তোমরা কিছুটা অবগত হয়েছিল এর আগে, যে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। এই পদ্ধতিটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে শেষের দিকে দেখবা। এটা আছে 115 পৃষ্ঠা। 115 পৃষ্ঠায় দেখবা তোমাদের এই চার্টটা দেওয়া আছে। ব্যাংক আমাদের একটি ফর্ম পূরণ করতে দেয় এবং সেই ফর্ম পূরণের পরিপ্রেক্ষিতে এবং তোমার যে ছবি, গ্রাহকের নাম, যে সমস্ত কিছু আছে, এবং তোমার যে ছবি, আইডি কার্ডের ফটোকপি, আইডি কার্ড যাদের নেই, যেমন স্কুল শিক্ষার্থী যারা, স্কুলের ছাত্রছাত্রী যারা, তারা স্কুল বা কলেজের, তাদের হচ্ছে জন্ম নিবন্ধন দিতে হবে সঙ্গে। তাহলে এইখানে দিয়ে তোমাকে এই হিসাবটা খুলতে হবে। তোমরা এটা দেখে নিও। 115 পৃষ্ঠায় তোমাদের এই হিসাব খোলার পদ্ধতিটার যে ফর্মটা ওটা দেয়া আছে। এরপর
ব্যাংকের আমানত, এই যে ব্যাংক আমানত গ্রহণ করে, এটা গ্রাহকের ক্ষেত্রে একরকম, ব্যাংকের ক্ষেত্রে একরকম, এবং এর যে অন্যান্য সুবিধাগুলো আছে কি কি আছে এখানে দেখো। আমরা আজকে 111 পৃষ্ঠায় এখানে ব্যাংক আমানতের উদ্দেশ্য গ্রাহকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। এখানে প্রথমে আছে 1 গ্রাহকের ক্ষেত্রে, গ্রাহকের ক্ষেত্রে। 2 ব্যাংকের ক্ষেত্রে। 3 সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এখানে প্রথমটা আছে গ্রাহকের ক্ষেত্রে। এই গ্রাহকের ক্ষেত্রে সম্পদের নিরাপত্তা বা অর্থের নিরাপত্তা। মানুষ যদি তার বাসায় অর্থ সম্পদ রেখে দেয় তাহলে কিন্তু চুরি বা ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে কি যখনই গ্রাহক এই টাকাটা নিরাপদে রাখতে চাইবে তখন সে ব্যাংকের কথা চিন্তা করবে। ব্যাংকে টাকা রাখলে দেখা যাচ্ছে কি সে অতি দ্রুত নিরাপদে সংরক্ষণ করতে পারবে। তার অর্থ রাখতে পারে, আবার সম্পদও রাখতে পারে। সম্পদ বলতে তার অলংকারাদি, দলিলপত্র ইত্যাদি, এগুলো যদি তারা চায় তাহলে সেখানে সংরক্ষণ করতে পারে এবং নির্দিষ্ট সময় শেষে সেখান থেকে নিয়ে আসতে পারবে। এরপর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংক হচ্ছে আমানতের উৎস, অর্থাৎ ব্যাংক যখন আমরা বলেছি যে ব্যাংকের আমানত হচ্ছে তহবিলের উৎস। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের কাছ থেকে যে টাকাটা সংগ্রহ করবে সেটাই কিন্তু তার তহবিলের উৎস বা মূলধন। তাহলে দেখা যাচ্ছে ব্যাংক এটা গ্রাহকের আমানতের জন্য সংগ্রহ করে। এরপর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যদি ব্যাংক ব্যবস্থা চালু না থাকতো তাহলে মানুষ অর্থ সম্পদ সংরক্ষণে ভীষণ বিপাকে পড়ত এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হতো না। কেন হতো না? দেখা যাচ্ছে কি অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে অর্থের লেনদেন করা প্রয়োজন হয়। তোমরা জানো অর্থের লেনদেন কিন্তু খুব নিরাপদে করার প্রয়োজন হয়। তাহলে যদি ব্যাংক ব্যবস্থা না থাকে তাহলে সামগ্রিকভাবে কোনো প্রকার ব্যবসা পরিচালনা করা সহজ হবে না। যে কোনো মানুষ দেখা যাচ্ছে নগদ টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিতে গেলে ছিনতাই বা চুরি হবে, তখন দেখা যাচ্ছে কি তার আর ব্যবসা করা হবে না। এজন্য যদি ব্যাংকের মাধ্যমে এটা প্রেরণ করা হয় তখন সে এই অর্থটা ওই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারছে এবং নির্দিষ্ট সময় শেষে আবার যদি প্রয়োজন হয় ওখান থেকে টাকাটা অন্য ব্যাংকেও স্থানান্তর করতে পারবে। এই জন্যে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক বিশেষ ভূমিকা পালন করতেছে। তাহলে ব্যাংকের আমানতটা এই জন্যে প্রয়োজন। কেন প্রয়োজন এটার ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকের আমানত অবশ্যই প্রয়োজন। এরপরে আমাদের এখানে দেখো 111 পৃষ্ঠাতেই আমার ব্যাংকের উদ্দেশ্য গুরুত্ব, এখানে গ্রাহকের ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। আমি তোমাদের সঙ্গে কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি। তার ভিতরে অর্থের নিরাপত্তা, ব্যবসায়িক লেনদেন, গ্রাহকের ক্ষেত্রে যেগুলো, ঋণের সুবিধা, ঝুঁকিহীন বিনিয়োগ, সেবা অর্জন, অতিরিক্ত অর্থের প্রয়োজনে মেটানো, এই 5-6টি পয়েন্ট দেওয়া আছে। এরপর ব্যাংকের ক্ষেত্রে আছে তহবিলের মূল উৎস, বিনিয়োগ, বৈদেশিক বিনিময়। সামরিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি, পুঁজি বা মূলধন গঠন, যেটা আমাদের ব্যাংকের মূল উদ্দেশ্য, বিনিয়োগ, উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে উদ্দেশ্যের ক্ষেত্রে। এরপর ব্যাংকের হিসাব, যেটা চলতি সঞ্চয় হিসাবটা আমি তোমাদের সঙ্গে কথা বললাম এটা নিয়ে। তো এখানে আমানত
এরপরে ব্যাংকের হিসাব স্কুল ব্যাংকিং। স্কুল ব্যাংকিংটা কথার ভিতরে হয়তো এর আগে আলোচনা করেছি যে স্কুলের শিক্ষার্থী বা ছাত্রছাত্রী এবং কলেজের শিক্ষার্থীরা এই স্কুল ব্যাংকিংটা করতে পারবে। তারা এখানে যখনই এই টাকাগুলো জমা রাখবে তখন কিন্তু তাদের ব্যয়ের পরিমাণ বা খরচের পরিমাণটা কমে আসবে এবং তারা সঞ্চয়ী হবে এবং সঞ্চয়ের মনোভাব পোষণ করবে, যাতে তারা ভবিষ্যতে এই অর্থ দ্বারা কোনো কিছু করতে পারে। এরপর আছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং 3 SMS ব্যাংকিং। SMS ব্যাংকিং SMS ব্যাংকিং, এরকম অনলাইন ব্যাংকিং। এরপর আছে তোমাদের এই যে স্কুল ব্যাংকিংটা বললাম, এরপর আছে মোবাইল ব্যাংকিং। মোবাইলের মাধ্যমে যে অর্থগুলো আমরা সংগ্রহ করি বা প্রেরণ করি বিভিন্ন জায়গায়, এই জন্য বিকাশ অ্যাপটা বর্তমানে খুব ব্যবহার হচ্ছে। এরপর আছে SMS ব্যাংকিং, অর্থাৎ বিভিন্ন সময়ে ব্যাংক আমাদের মেসেজের মাধ্যমে ব্যাংকের যে আমার ব্যালেন্সটা আছে সেটা জানায়। এই মাধ্যম হিসেবে আমরা SMS ব্যাংকিংটা ব্যবহার করছি। এরপর দেখো ব্যাংকের সামগ্রিক পরিচালনা। সামগ্রিক পরিচালনা ব্যাংকের সামগ্রিক পরিচালনা হচ্ছে ব্যাংকের যে প্রথম পর্যায়ের কাজ, সেটি আমাদের ব্যাংক আমানত। আমি সেটা বলেছি যে ব্যাংক পরিচালনা করতে গেলে আমাদের প্রথম পর্যায়ে ব্যাংকের আমানতটা প্রয়োজন হচ্ছে এবং এই আমানতটা ব্যাংকের সামগ্রিক পরিচালনার জন্য প্রধানত আমাদের প্রয়োজন। ব্যাংক আমানত না হলে আমি কখনোই ব্যাংকের সব কিছু পরিচালনা করতে পারবো না। তাহলে ব্যাংক এই সামগ্রিক পরিচালনায় আমার প্রথম এবং প্রধান হচ্ছে গ্রাহক। এ পর্যায়ে হচ্ছে ব্যাংক, আর এরপর হচ্ছে সামগ্রিক উন্নয়ন। সামগ্রিক উন্নয়ন সামগ্রিক উন্নয়ন আর গ্রাহক এবং ব্যাংক, এই যে আমাদের চার্ট, এটাই কিন্তু মূলত ব্যাংক আমানতের মূল উদ্দেশ্য। ব্যাংক আমানতের আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে দেশের পুঁজিবাজার গঠন। দেশের পুঁজি বা বিনিয়োগ বৈদেশিক বাণিজ্যে সহায়তা, বৈদেশিক বাণিজ্য। এরপর হচ্ছে পুঁজি বা মূলধন গঠন।
মূলধন গঠন। এর প্রত্যেকটি জিনিসের সঙ্গে প্রত্যেকটা ইসের সঙ্গে পয়েন্টের সঙ্গে কিন্তু তোমরা পরিচিত। বিনিয়োগ তোমরা জানো যে যখনই অর্থ আমরা মুনাফা অর্জনের যে উদ্দেশ্যে মানে করি খাটাই, তখনই এটাকে বিনিয়োগ বলতেছি আমরা। তো দেখা যাচ্ছে কি ব্যাংক এই টাকাটা কিন্তু আমানত হিসেবে শুধু সংগ্রহ করে রেখে দেয় না, এই টাকাটা তারা নির্দিষ্ট অঙ্কের সুদ দিয়ে ঋণ প্রদান করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের মাধ্যমে সেখান থেকে আয় করে। এরপর বৈদেশিক বাণিজ্য, আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করি এবং আবার ঋণ প্রদানের ব্যাংক ঋণ প্রদান করে সেখানে দেখা যাচ্ছে কি বৈদেশিক যে বাণিজ্যগুলো, বিদেশ থেকে যখন আমরা কোনো সম্পদ অন্য দেশ থেকে আনি তাকে রপ্তানি বলি এবং দেশ থেকে যখন বাইরে পাঠাই তখন তাকে আমদানি বলি। তা দেখা যাচ্ছে কি ওইখানে যখনই অর্থ সম্পদের কোনো সমস্যা সৃষ্টি হয়, ব্যাংক সেটা কিন্তু সুনির্দিষ্ট সমস্যাটাকে চিহ্নিত করে সুন্দরভাবে সেটা সমাধান করে। এরপর পুঁজি বা মূলধন গঠন। পুঁজি বা মূলধন গঠনে ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো ব্যাংক যদি আমানত এই যে অলসভাবে পড়ে থাকা সঞ্চয়গুলো আমানত হিসেবে গ্রহণ করে মূলধন গঠন না করে, তখন দেখা যাবে কি ব্যাংকের অর্থের সংকট হবে এবং দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যে বড় অঙ্কের টাকাগুলো নেয় ঋণ হিসাবে সেটা নেওয়া সম্ভব হবে না। ব্যাংক যদি তার কার্যক্রমের কিছুটা স্থিতিশীল হয় তাহলেও কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। ব্যাংকের এই অর্থ সংগ্রহে আমরা দেখেছি যে কয়েকটা ধাপ ব্যাংকের প্রয়োজন হয়। এখানে আমরা কয়েকটা হিসাব করেছিলাম। ব্যাংক চার্জ, ব্যাংক সুদ, এটা হিসাব বিজ্ঞানেও আছে। ব্যাংক সুদ, এই যে ব্যাংক সুদ এবং ব্যাংক চার্জ, তোমরা হিসাব বিজ্ঞানেও কিন্তু বিভিন্ন অঙ্ক করার সময় আমরা এটা ব্যবহার করি, এটার সঙ্গে পরিচিত। ব্যাংক চার্জ হচ্ছে ব্যাংক আমাদের নির্দিষ্ট টাকার পরে যে টাকাটা কেটে নেয় তাকে আমরা ব্যাংক চার্জ বলি। ব্যাংক বিভিন্ন সময় আমাদের চেক বই, জমা বই ইত্যাদি প্রদান করে থাকে এবং বিভিন্ন প্রকার হিসাবের ব্যালেন্স SMS এর মাধ্যমে মোবাইলে আমাদেরকে দেখায়। এটাকে জন্য ব্যাংক একটা নির্দিষ্ট সময় শেষে তার কিছু টাকা কেটে নেয় আমাদের যে ব্যাংকে জমা টাকা থাকে তারপরে, সেটাকেই আমরা বলি ব্যাংক চার্জ। এরপর ব্যাংক সুদ হচ্ছে ব্যাংকে আমরা টাকা জমা রাখি তিনটি ধাপে: চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। এখানে যখনই আমরা টাকা জমা রাখি ব্যাংক একটা নির্দিষ্ট সময় শেষে আমাদের কিন্তু ব্যাংকের থেকে ওই জমা টাকার উপরে কিছু টাকা দেয়, একেই আমরা বলি ব্যাংক সুদ। দেখা যাচ্ছে কি তোমরা এটা যেহেতু আগের থেকে পরিচিত ছিলে। আর এই যে ব্যাংকের যে চার্জ এবং ব্যাংক সুদ, এটা আমাদের জাবেদা অঙ্কেও আছে। তোমাদের আরো দু একটা পয়েন্ট আছে এখানে। একক ব্যাংকিং, একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং, এই যে একক ব্যাংকিং, একক ব্যাংকিংয়ে কিন্তু আমরা একক ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটি এলাকায় যদি একটি মাত্র ব্যাংক থাকে, এর কোনো শাখা না থাকে, তাহলে আমরা সেটাকে বলি যে একক ব্যাংকিং। এক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের আর কোনো শাখা থাকবে না, শুধু একটি মাত্র ব্যাংক পরিচালিত হবে। শাখা ব্যাংকিং হচ্ছে যে ব্যাংকের শাখা থাকবে বিভিন্ন এলাকায়, যেমন ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংকের বা রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। এদের যদি কোনো ব্যাংকের আবার নতুন করে শাখা খোলা হয়, অর্থাৎ বিভিন্ন জায়গায় এটা আবার নতুন করে স্থাপন করা হয়, তখন তাকে আমরা শাখা ব্যাংকিং বলি।
তোমাদের বইয়ের আরও কিছু ব্যাংকের করা আছে, এই ব্যাংকের হিসাবগুলো দেওয়া আছে। ডিপোজিট পেনশন স্কিম হিসাব, বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব, বিমা সঞ্চয়ী হিসাব, এগুলো তোমাদের হিসাব খোলারই আছে। এরপরে তোমাদের ব্যাংকের হিসাব খোলার জন্য বিবেচ্য বিষয়, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব খোলার বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয় এক হচ্ছে অবস্থান, অবস্থান, অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একটি ব্যাংকের অবস্থান হয় যে অনেক বেশি যাতায়াত করতে হবে, ভিতরের দিকে যেতে হবে, অর্থাৎ রাস্তাটার দূরত্ব অনেক বেশি, তখন